Assalamualaikum. Welcome to Solution Box. Please subscribe my channel and if you like this video, press the like button. আজকে আমরা শিখব সমতলে বস্তু কণার গতি 9a। আমরা পড়ব 3G থেকে O পর্যন্ত ম্যাথ। আগের ম্যাথগুলো ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। 180 মিটার প্রশস্ত একটি স্রোতহীন নদী সাঁতার কেটে পার হতে একজন লোকের 6 মিনিট সময় লাগে, কিন্তু স্রোত থাকলে পার হতে 10 মিনিট সময় লাগে। স্রোতের বেগ নির্ণয় করো। যখন স্রোত থাকবে না তখন তার মানে কি লোকটা তার নিজস্ব বেগে চলবে এবং কোনো রকম বাধা পাবে না। তাহলে যখন স্রোত নেই তখন ড্রয়িংটা আমরা আঁকি, তখন আমাদেরকে এভাবে পৌঁছাতে হবে। তো এভাবেই রওনা দেওয়া লাগবে, কারণ এখানে কোনো বাধা নেই। তো আমি এখানে 180 মিটার ডিস্টেন্স বা দূরত্ব অতিক্রম করব নিজস্ব বেগে, লোকটা নিজস্ব বেগে। তো লোকটার বেগকে ভি ধরলাম, আর এই বরাবর কোনো স্রোত নেই, আমি ক্রস চিহ্ন দিলাম। যখন স্রোত থাকবে না তুমি যেদিকে যেতে চাও ঠিক সেই বরাবর রওনা দিলেই হবে। তাহলে এক্ষেত্রে W মানে বেগটা হবে 18 মিটার পার মিনিট। ইউ হলো আমাদের স্রোতের বেগ। ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ যখন আলফা ধরি, আর থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, কারণ পৌঁছাবে সে 90 ডিগ্রি কোণে। তাহলে লব্ধির সূত্র অনুসারে আমরা লিখতে পারি W ইকুয়ালস টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv cos আলফা। থেকে 1 নং ইকুয়েশন। নেক্সটে আমরা লব্ধির দিকে সূত্র অ্যাপ্লাই করি। থিটা ইকুয়ালস টু tan ইনভার্স ইউ এর সাথে যেহেতু থিটা উৎপন্ন করতেছে তাই ইউ প্লাস ভি cos আলফা নিচে, উপরে ভি sin আলফা। তো ফার্স্ট ইকুয়েশনটাতে আমরা cos আলফার ভ্যালু বসিয়ে পাই, মাইনাস ইউ বাই ভি বসাবো cos আলফার বদলে। এখানে ভি আর ডাব্লিউ ভ্যালু বসাবো। ভি এর ভ্যালু ছিল 30 আর ডাব্লিউ এর ভ্যালু হচ্ছে 18। সো আমরা পাচ্ছি ইউ ইকুয়ালস টু 24 মিটার পার মিনিট। এটাই হলো স্রোতের বেগ। এবার আসো নেক্সট ম্যাথে। এস মিটার প্রশস্ত স্রোতহীন একটি নদী সাঁতার দিয়ে পার হতে একজন লোকের টি মিনিট সময় লাগে। স্রোত থাকলে টি1 মিনিটে সে এটা সোজাসুজি পার হয়। প্রমাণ করা যায় স্রোতের গতিবেগ এত মিটার পার মিনিট। একটু আগে মাত্র যে আমরা যে ম্যাথটা করলাম 3G, এটা পুরো সেম ওইভাবে, কিন্তু এখানে জাস্ট ভ্যালু দেওয়া নেই, এখানে জাস্ট প্রতীক হিসেবে ইউজ করছে, টি এস এগুলো ইউজ করছে। তো এখানে আমরা ধরলাম যখন এখানে স্রোতের বেগ যদি ইউ হয়, যখন স্রোত নেই তাহলে সে সোজাসুজিভাবে পৌঁছানোর জন্য তাকে সোজাসুজিভাবে রওনা দেওয়া লাগবে। তার মানে তার লম্ব বরাবরই বা নদীর প্রস্থের দিকেই তার নিজস্ব বেগটা কাজ করবে, লোকের নিজস্ব বেগটা।
তো লোকের বেগটাকে আমরা ভি ধরি। বললো যে একজন লোকের t1 মিনিট সময় লাগে, তার মানে এই ডিস্টেন্সটা অতিক্রম করতে ওই লোকটার t সময় লাগতেছে। তাহলে তার দূরত্ব হচ্ছে s মিটার নদীর প্রস্থ বরাবর, তার সময় লাগতেছে t মিনিট, আর লোকের বেগ তাহলে v ইকুয়ালস টু হবে s/t। সবসময় খেয়াল রাখবে স্টার্ট টু এন্ডিং পয়েন্ট আমাদের বেগ নিতে হবে, আমাদের সরণ নিতে হবে এবং আমাদের টাইম নিতে হবে। টাইমের তো দিক নেই, তবে সরণ আর বেগের ক্ষেত্রে সবসময় স্টার্টিং টু এন্ডিং পয়েন্ট মানে ভেক্টর ফর্মটা রাখতে চেষ্টা করবা। এরপরে বলছে স্রোত থাকলে সে যদি সোজাসুজি পৌঁছাতে চায় তাকে একটু বাঁকা করে রওনা দিতে হবে, মানে 90 ডিগ্রি থেকে বেশি ডিগ্রি করে রওনা দেওয়া লাগবে, তখন সে সোজাসুজিভাবে পৌঁছাবে। তাহলে এক্ষেত্রে নদীর প্রস্থ বরাবর কোন বেগ কাজ করবে? লব্ধি বেগটা কাজ করবে। এস দূরত্ব অতিক্রম করবে কোন বেগে? তার লব্ধি বেগে, ডাব্লিউ বেগে। লব্ধিটাকে আমি ডাব্লিউ ধরলাম। এই বরাবর ইউ, এই বরাবর ভি কাজ করছে। দূরত্ব ইকুয়ালস টু এস, সময় ইকুয়ালস টু বলেছে t1। তাহলে তার লব্ধি বেগ বা ডাব্লিউ ভ্যালু কত হবে? s/t1। এটা পুরো আগেরটার কনসেপ্ট, আগেরটা ভালো মতো বুঝলে এটাও বুঝবা, অথবা এটা বুঝলে আগেরটা ভালো মতো বুঝবা। আর এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তো লব্ধি সূত্র হচ্ছে আমরা ডাব্লিউ এর ভ্যালু লিখতে পারি ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv cos আলফা। ঠিক নর্মাল কনসেপ্ট আমরা দিকের সূত্রের মধ্যে থিটার ভ্যালু tan 90 ডিগ্রি বসাচ্ছি, সেখান থেকে আমরা একটা cos আলফার ভ্যালু পাবো। এই cos আলফার ভ্যালুটা আমরা 1 নং সমীকরণে বসাবো। আমাদেরকে এটা প্রুফ করা লাগবে, তার মধ্যে স্রোতের বেগটা লাগবে, তার মানে ইউ স্কোয়ার ইকুয়ালস টু ভি স্কোয়ার মাইনাস ডাব্লিউ স্কোয়ার। আমরা পেয়েছিলাম ভি এর ভ্যালু কত, লোকের বেগটা s/t, আর ডাব্লিউ এর ভ্যালু হচ্ছে s/t1। সো এই দুইটা বসাই দেব। এস স্কোয়ার বাই টি স্কোয়ার মাইনাস এস স্কোয়ার বাই t1 স্কোয়ার, উপর থেকে লবে এস স্কোয়ার কমন নিব আমরা, 1/t স্কোয়ার মাইনাস 1/t1 স্কোয়ার। তো রুট করলে এসটা বাইরে চলে আসবে আর ভিতরে 1 মাইনাস টি স্কোয়ার ডিভাইডেড মাইনাস 1/t স্কোয়ার। প্রুফ। চিত্রে এসি বরাবর প্রবাহিত নদী একজন সাঁতারু t1 সময় এবি দূরত্ব এবং t2 সময় এসি দূরত্ব অতিক্রম করলে t1 এবং t2 এর অনুপাত নির্ণয় করো। মানে নির্ণয় করা হচ্ছে এত, তার মানে এবি দূরত্ব যাচ্ছে সে t1 সময়ে আর এসি ডিস্টেন্সটা সে অতিক্রম করছে t2 সময়ে। এসি ডিস্টেন্স হলো ডিডি মানে 2d, আর এবি ডিস্টেন্স হলো শুধু ডি। এখানে একটা ভুল আছে, রুটের ভিতরে রুট ওভার ভি মাইনাস ইউ, ভি কিন্তু এখানে স্রোতের বেগ, মানে স্রোতের বেগ কম আর লোকের বেগ বেশি হবে, তাহলে ভিতরে নেগেটিভ হয়ে যাচ্ছে। সো এটা অ্যাকুরেট হবে 2 রুট ওভার ইউ মাইনাস ভি। সো আমাদেরকে প্রুফ করতে হবে রুট ওভার ইউ প্লাস ভি ইজ টু 2 রুট ওভার ইউ মাইনাস ভি। অ্যান্সার দেখো, মনে করো আমি প্রথমে এবির জন্য কাজটা করি। তোমাকে এবি বরাবর পৌঁছাতে হবে, মানে ডি ডিস্টেন্স অতিক্রম করা লাগবে। স্রোতের বেগও আছে, লোকের বেগও আছে, তাহলে কি তুমি এবি বরাবর পৌঁছানোর জন্য এবি রওনা দিলে হবে? এবি বরাবর হবে না, সেখানে তোমাকে এর থেকে একটু বেশি ডিগ্রি কোণে রওনা দেওয়া লাগবে, মানে 90 ডিগ্রি থেকে বেশি ডিগ্রি কোণে। এই বরাবর স্রোত কাজ করছে আর তোমাকে এইভাবে রওনা দেওয়া লাগবে, তখন তুমি পৌঁছাতে পারবে এবি বরাবর।
এই বির সাথে স্রোতের উৎপন্ন কোণ থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, মানে লব্ধির সাথে, আর লব্ধির সাথে স্রোতের লোকের বেগের সাথে স্রোতের উৎপন্ন কোণ আলফা। cos আলফা ইকুয়ালস টু মাইনাস ইউ বাই ভি পাচ্ছি, সরি মাইনাস ভি বাই ইউ পাচ্ছি। আর লব্ধির সূত্র কি, ডাব্লিউ ইকুয়ালস টু, এটাকে ডাব্লিউ নাম দিয়ে এগে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউভি কজ আলফা। এখানে আলফার ভ্যালুটা বসাই দিব, যে আমরা পেলাম মাইনাস ভি বাই ইউ। এটা সো এখানে ইউ প্লাস ভি ইন্টু ইউ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা বসাচ্ছি। ডাব্লিউ বেগের ডি প্রস্থ বিশিষ্ট নদীর অপর পারে পৌঁছানোর সময় T1 বলে দিয়েছে। স্রোত থাকলে এটা T1 ইকুয়ালস টু ডি বাই ডাব্লিউ। স্রোত থাকলে যাই হোক এটা বলে দিছে T1। ডাব্লিউ ভ্যালু বসিয়েছি। এসি বরাবর ধরি, এসি বরাবর ডিস্টেন্সটা কত বলে দিয়েছিল, ডিডি, যার মানে 2D, মানে তুমি এসি বরাবর 2D ডিস্টেন্স অতিক্রম করবা। এসি বরাবর কিন্তু স্রোতও চলছিল, তার মানে স্রোতের বেগ আর লোকের বেগ এখানে যোগ হয়ে যাবে, মানে স্রোতের অনুকূলে যাচ্ছ তুমি, তাহলে তোমার লব্ধি বেগ হবে ইউ প্লাস ভি। এই জায়গাতে ইউভি দুইটাই একই দিকে কাজ করছে, একই দিকে দুইটা ভেক্টর কাজ করলে আমরা তাদের হয় সর্বোচ্চ মান, লব্ধি হয় সর্বোচ্চ মান, তার মানে ইউ প্লাস ভি হবে। যেতে বেগ স্রোতের অনুকূলের ক্ষেত্রে ইউ প্লাস ভি। ডাব্লিউ প্রাইম দিয়ে আলাদা করার জন্য, তাহলে আমাদের সেকেন্ড টাইমটা হবে 2D ডিভাইড বাই ইউ প্লাস ভি, ডি ডিভাইডেড বাই রুট ওভার ইউ প্লাস, 1 নং সমীকরণে যেটা ছিল এটা বসাচ্ছি। সো T1 ইস টু T2 ইকুয়ালস টু আমাদের কত আসতেছে, so 1/2 root over u, totally root over u plus v is to 2 root over u minus v, and it's proved. এবার দেখো, তার মানে সে ডাব্লিউ বরাবর ডি ডিস্টেন্স অতিক্রম করছে, ডাব্লিউ বেগের ডি ডিস্টেন্স অতিক্রম করছে T1 সময়ে। নদীর প্রস্থ ডি, প্রস্থ বরাবর বেগ ডাব্লিউ, আর প্রয়োজনীয় সময় T1।
ইকুয়ালস টু ডি বাই ডাব্লিউ হয়ে গেল। লব্ধির দিকের সূত্র অনুসারে আমরা লিখতে পারি থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স, এখানে ভি হচ্ছে ভি এর সাথে থিটা, তাহলে ভি প্লাস ইউ কজ আলফা হবে। নর্মালি 1/cos 90 tan 90 মান 1/0 দিলাম। এখানে আমরা কজ আলফার একটা ভ্যালু বের করব। সো আমরা ডাব্লিউ ইকুয়ালস টু পাচ্ছি √/u² মাইনাস ভি স্কোয়ার। সো টি ওয়ান ইকুয়ালস টু ডি বাই ডাব্লিউ, সো হবে ডি বাই √/u² মাইনাস ভি স্কোয়ার। এসির জন্য তীর বরাবর প্রস্থের সমান দূরত্ব গেলে তাহলে দেখো তীর বরাবর যাচ্ছে, তার মানে কি স্রোতের অনুকূলে যাচ্ছে। তো স্রোতের অনুকূলে যাচ্ছে তাহলে কোন বেগ কাজ করবে, এ বরাবর ইও কাজ করতেছে এবং এ বরাবর ভিও কাজ করছে, তাহলে লব্ধি একই দিকে দুইটা বেগ কাজ করতেছে, তাহলে লব্ধি বেগ হবে ইউ প্লাস ভি। তাহলে এই ক্ষেত্রে এই বেগের মান ইউ প্লাস ভি তীর বরাবর যেতে, আর ডিস্টেন্স ডি। সো এই ক্ষেত্রে আমি ধরি যে যেতে সময় লাগতেছে টি সেকেন্ড, বা শুধু টি দিলেও হবে কারণ এখানে টাইম উল্লেখ করা নাই, টি দিয়েও বেটার হবে। টি ইকুয়ালস টু ডি বাই ইউ প্লাস ভি। আবার যখন ফেরত আসতেছে তখন কি করতেছে, স্রোত কিন্তু ওই দিকেই যাচ্ছে, সে এবার তার বেগের দিকটা চেঞ্জ করছে, তাহলে স্রোত আর লোকের বেগ ঠিক বিপরীতভাবে কাজ করতেছে, সেই কারণে তখন হবে স্রোতের প্রতিকূলের কনসেপ্ট। সো তখন হবে ইউ মাইনাস ভি। স্রোতের অনুকূল আর ওই পরেরটা হচ্ছে স্রোতের প্রতিকূলের কনসেপ্ট, খেয়াল রেখো। মানে সে এখানে পৌঁছাচ্ছে, এবার আবার তার ইউ আর ওই দিক দিয়ে ভি এর তো দিক সেমই থাকবে, ডিস্টেন্স আবার ডি। তা আমরা ধরি ফেরত আসতে সময় লাগে টি প্রাইম, তাহলে টি প্রাইম ইকুয়ালস টু ডি বাই ইউ মাইনাস ভি। তাহলে যে ফিরে আসতে মোট সময়। আচ্ছা আমাদের একটা জিনিস ভুল হয়েছে, একটু খেয়াল করো, এখানে একটা ওয়ার্ড লিখছে পারাপার। এক ব্যক্তি সোজাসুজি টি সময় একটি নদী পারাপার হতে পারে, পারাপার মানে কিন্তু যে আবার ফেরত আসা, সে কারণে তার বেগটা একই দিকে ডাব্লিউ কাজ করলেও তার ডিস্টেন্স হচ্ছে 2d, যাচ্ছে ডি আবার আসতেছে ডি, সেখানে আমরা ওই ক্ষেত্রে সবগুলোতে একটু 2d লিখে দিই, তাহলে আমাদের ঠিক হয়ে যাবে। 2d পারাপার মানে যে ফেরত আসা। সো এবার আমরা T1:T2 বের করতেছি। T2কে আমরা একটু সিম্পলিফাই করে নিয়েছি, কাটাকাটি করলে আমাদের অ্যান্সার চলে আসে, ডিডি কাটা 2 কাটা। এতে আসো, দুইজন সাঁতারু, একজন U1 গতিবেগে সাঁতরে ক্ষুদ্রতম পথে, অপরজন U2 বেগে সাঁতরে ক্ষুদ্রতম সময়ে ভি বেগে প্রবাহিত একটি নদী পার হওয়ার জন্য একসঙ্গে যাত্রা শুরু করে এবং উভয় নদীর অপর তীরে একই সাথে পৌঁছায়, মানে সময়টা সেম, প্রমাণ করতে হবে এটা। এই ম্যাটটাতে দেখো একজন ক্ষুদ্রতম পথে যাবে, একজন ক্ষুদ্রতম সময়ে যাবে। ক্ষুদ্রতম পথ এবং ক্ষুদ্রতম সময় এই কনসেপ্টে আমি বেসিক নলেজ এবং ফর্মুলাস এই ভিডিওটাতে আপলোড করে দিয়েছি, তোমরা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, তোমরা ওইখান থেকে একটু দেখে নিও, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এবার ক্ষুদ্রতম পথের মানে হচ্ছে সে ডি ডিস্টেন্স অতিক্রম করবে, কিন্তু তাকে রওনা দিতে হবে তাহলে কোথায়, একটু বাঁকা করে, কারণ ক্ষুদ্রতম ডিস্টেন্সই কিন্তু ডি, তার মানে তার কাজ হলো সে ডি ডিস্টেন্সে পৌঁছাবে, তার মানে সে এই বরাবর তার লব্ধি বেগ কাজ করবে, আর এই বরাবর হচ্ছে এর পাশে স্রোতের বেগ কাজ করতে, স্রোতের বেগ ভি দেওয়া আছে আর লোকের বেগ U1 দেওয়া আছে, যে ক্ষুদ্রতম পথে যাবে তার বেগ, সাঁতারুর বেগ হচ্ছে U1। তো U1 আর ভি এর মধ্যবর্তী কোণ আলফা, আর লব্ধির সাথে ভি এর বা স্রোতের উৎপন্ন কোণ 90 ডিগ্রি।
আমরা এখানে কি ধরে নিয়েছিলাম? নদীর প্রস্থটা ধরে নিয়েছি, নদীর প্রস্থটা ডি ধরলাম। ইকুয়ালস টু ডি বাই ডাব্লিউ হবে, কারণ ডি বরাবর ডাব্লিউ বেগটাই কাজ করছে প্রস্থ বরাবর। T1 কে আমরা 1 নং ইকুয়েশন দিলাম। সো T1 ইকুয়ালস টু ডি বাই ডাব্লিউ, ডাব্লিউ ভ্যালুটা এখানে বসাই। এরপরে এবার বলছে অপরজন ইউ2 গতিবেগের সাথে ক্ষুদ্রতম সময়ে পৌঁছাবে। ক্ষুদ্রতম সময়ের কনসেপ্ট আমি অলরেডি বলে দিলাম যে আমাদের বেসিক নলেজ এবং ফর্মুলাস ওই ভিডিওতে আপলোড করা আছে। ক্ষুদ্রতম সময়ের জন্য তাকে রওনা দিতে হবে 90 ডিগ্রি কোণে, আর পৌঁছাবে অন্য একটা থিটা কোণে। তখন তার সময় হবে হচ্ছে ক্ষুদ্রতম সময় হবে T2 ইকুয়ালস টু ডি বাই তার নিজস্ব বেগ মানে ইউ2 সাঁতারুর বেগ। তো ডি কত ছিল আমাদের? আচ্ছা আমরা ডি তো জানি না, ডি ধরে নিয়েছি, আর ইউ2 হচ্ছে সাঁতারুর বেগ। এবার আমাদের সময়ের অনুপাত বের করা লাগবে, তাই 2 আর 3-এর রেশিওটা নেই, 2/3। কি আম্মু জামা বানাইছে দেখছো? কোন জামা? তুমি দিছো, উনি দিছে এটা। ও আচ্ছা, এটা ম্যাথ। একটি নৌকা 10 কিলোমিটার বেগে চলে ঘন্টায় 6 কিলোমিটার বেগে প্রবাহিত 500 মিটার চওড়া একটি নদী পাড়ি দিতে চায়। নৌকাটি ন্যূনতম পথে নদী পাড়ি দিতে কত সময় লাগবে? এই যে ন্যূনতম পথে পাড়ি দিতে কত সময় লাগবে এটা বের করতে বলছে। ধরি নৌকার বেগ ইউ ইকুয়ালস টু 10 কিলোমিটার পার আওয়ার, ধরা লাগবে না, মানে দিয়েই দিচ্ছে ওরা নৌকার বেগ 10 কিলোমিটার পার আওয়ার, আর নদীর বেগ বা স্রোতের বেগ 6 কিলোমিটার পার আওয়ার, আর নদীর প্রস্থ হলো 500 মিটার। ন্যূনতম পথে পাড়ি দেওয়ার অর্থ হলো সে পৌঁছাবে লম্বভাবে বা নদীর প্রস্থ বরাবর, তাকে রওনা দিতে হবে অন্য একটা বেগে, মানে লোকের নিজস্ব বেগে সে রওনা দিবে কিন্তু বাঁকা হয়ে, আর পৌঁছাবে লব্ধি বরাবর। স্রোতের বেগ আর লোকের বেগের মধ্যবর্তী কোণ আলফা, আর স্রোতের বেগের সাথে লব্ধির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে লব্ধির দিকের সূত্র অনুসারে যেহেতু স্রোতের সাথে কোণ উৎপন্ন করতে, তাহলে স্রোতের বেগ ভি ছিল। আমরা লব্ধি সূত্রটা বসাই। ডাব্লিউ ইকুয়ালস টু কত হবে? √u² প্লাস v² প্লাস 2uv cos আলফা। cos আলফার ভ্যালুতে বসাবো -v/u। ডাব্লিউ এর ভ্যালু 8, তাহলে প্রস্থ বরাবর বেগ ডাব্লিউ আর দূরত্ব 500 মিটার। 500 মিটারকে কিলোমিটার নিতে হবে কারণ বেগ কিলোমিটার পার আওয়ার আছে, তাই আমরা 500 × 10⁻³ লিখব।
ডিভাইড বাই 8, অ্যান্সার পাবো আওয়ারে। সো অ্যান্সার ইজ নেক্সট ম্যাথ। 500 মিটার প্রশস্ত একটি নদীর স্রোত 3 কিলোমিটার পার আওয়ার বেগে প্রবাহিত। দুইটি নৌকার একটি 5 কিলোমিটার আওয়ার বেগে ক্ষুদ্রতম পথে এবং অপরটি ওই একই বেগে ক্ষুদ্রতম সময় নদী পার অতিক্রম করতে চেষ্টা করছে। তারা একই সময়ে যাত্রা শুরু করে, তবে অপর পারে পৌঁছাবার সময়ের পার্থক্য নির্ণয় করো। সেই আগের কনসেপ্ট, ক্ষুদ্রতম পথ এবং ক্ষুদ্রতম সময়, এবং এখন স্রোতের বেগ হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার আর লোকের বেগ 5 কিলোমিটার পার আওয়ার। তো এবার দুইজনের দুই রকম সময় লাগবে। আমি আবার আলাদা করে তোমাদেরকে বোঝাই দিচ্ছি ক্ষুদ্রতম পথ বলতে কি বোঝায়, ক্ষুদ্রতম সময় বলতে কি বোঝায়। ক্ষুদ্রতম পথ হচ্ছে সে পৌঁছাবে সবচেয়ে কম ডিস্টেন্স, মানে নদীর প্রস্থ বরাবর লম্ব দূরত্বে সে পৌঁছাবে, আর রওনা দিবে আর একটু বেশি ডিগ্রি কোণে। আর ক্ষুদ্রতম সময় হচ্ছে সে রওনা দিবে লম্বভাবে আর পৌঁছাবে স্রোতার লোকের বেগের মাঝের একটা পথে। মানে থিটার মান এখানে 90 থেকে কম হবে। সো খেয়াল রেখো, ক্ষুদ্রতম পথের জন্য আমাদের লাগবে হচ্ছে ডিস্টেন্স হচ্ছে তার লম্ব দূরত্ব, তাহলে আলফা এখানে বের করবো, আর থিটা হচ্ছে 90 ডিগ্রি। আর ক্ষুদ্রতম সময়ের জন্য আলফা 90 ডিগ্রি আর থিটার মান বের করা লাগবে। এগুলো দেওয়া আছে, ওগুলো আমরা তুলে ফেলি। লোকের বেগ দেওয়া, তারপরে স্রোতের বেগ দেওয়া, এবার আমরা আগে ক্ষুদ্রতম পথের জন্য এটা সলভ করি, টাইমটা বের করি। সব আগের মতনই এখানে আমরা কার ভ্যালু বের করছি, ডাব্লিউ এর ভ্যালু বের করলাম, কারণ এইবার আবার ডাব্লিউ বেগ কাজ করতেছে লম্বালম্বি। বেগ পেলাম 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে ক্ষুদ্রতম পথে পাড়ি দিতে সময়টা কত লাগবে? ক্ষুদ্রতম পাড়ি দেওয়ার ডিস্টেন্স হচ্ছে ডি এবং ডিস্টেন্স বরাবর বেগ হচ্ছে ডাব্লিউ, মানে T1 = D বাই ডাব্লিউ। মিনিট। ক্ষুদ্রতম সময়ের জন্য টাইমটা বের করব। ক্ষুদ্রতম সময় পাড়ি দিতে আলফার ভ্যালু 90 ডিগ্রি। আর ক্ষুদ্রতম সময় ডিরেক্ট ফর্মুলা আছে T2 = D বাই লোকের বেগ, মানে নদীর প্রস্থ ডিভাইড বাই সাঁতারুর বেগ। সো অ্যান্সার ইজ 6.6 মিনিট। এবারে সময়ের পার্থক্য, তার মানে আমাদের দুইটা সময় T1 - T2 বের করা লাগবে। আমাদের অ্যান্সার আসতেছে 1.65 মিনিট। এক ব্যক্তি নদীর স্রোতের সাথে সমকোণে যাত্রা করে অপর পারে যাত্রা স্থানের বিপরীত বিন্দু হতে নদীর তীর বরাবর 500 মিটার দূরে পৌঁছালো। সাঁতারুর বেগ স্রোতের বেগের দ্বিগুণ হলে নদীর প্রস্থ নির্ণয় করো। এখন দেখো, ধরি সাঁতারুর বেগ
ইউ, আর স্রোতের বেগ ধরবো ভি। যেটা সাঁতারুর বেগ স্রোতের বেগের দ্বিগুণ, তার মানে ইকুয়ালস টু 2v হবে। এখন আমরা ড্রয়িংটা আঁকি। নদীর প্রস্থকে ডি ধরে নেই। তাহলে আমরা লব্ধির সাথে স্রোতের উৎপন্ন কোণকে থিটা ধরি, আর তাহলে সাঁতারের সাথে স্রোতের উৎপন্ন কোণ 90 ডিগ্রি মাইনাস থিটা। দেখো লব্ধির সাথে সাঁতারুর বেগের উৎপন্ন কোণ 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে আমরা লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস থিটা, সাঁতারুর বেগকে ডাব্লিউ ধরলে tan ইনভার্স ইউ প্লাস, যেহেতু ইউ এর সাথে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ উৎপন্ন করে তাহলে ইউ সিঙ্গেল বসবে। আর এখানে বলে দিয়েছি ইউ ইকুয়ালস টু 2v, ইউ এর প্লেস আমরা 2v বসিয়ে দিব। tan থিটা ইকুয়ালস টু আমরা 2 পাচ্ছি, তা থিটা ইকুয়ালস টু tan ইনভার্স 2। এবার দেখো এই সমকোণী ত্রিভুজটার জন্য tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 500 আর ভূমি ডি, তাহলে cot থিটা ইকুয়াল টু 500 বাই ডি, cot থিটা ইকুয়ালস টু আমরা হাফ পেয়েছিলাম, ডি ইকুয়ালস টু 1000 মিটার। নেক্সট ম্যাথ। দেখাও যে কোনো বিন্দুতে ক্রিয়ারত দুইটি অসমান ভেক্টরের বেগের লব্ধি বৃহত্তর বেগের দিকে অধিক হেলানো থাকবে। মানে যে বেগটা বড় থাকবে তার থেকে আর এর ডিস্টেন্সটা খুব কম থাকবে, মানে আর এর উৎপন্ন কোণটা খুব কম হবে অপরটার থেকে। মনে করো এবার আবার একটা ভেক্টর বা বেগ কাজ করছে পি, এটা হচ্ছে বড় বেগ আর এটা হচ্ছে কিউ। বড় বেগের বাহুটাও কিন্তু বড় হবে, সো পি গ্রেটার দেন কিউ। পি কাজ করছে ওই বরাবর, কিউ কাজ করছে ওসি বরাবর। ওসি এর সমান্তরাল একটা বেগ আঁকি এ বি, আর ও এর সমান্তরাল সিবি। তাহলে ওবি হচ্ছে আমাদের লব্ধি। সামান্তরিকের সূত্র অনুসারে কর্ণ তাদের লব্ধি প্রকাশ করে। পি আর কিউ এর মধ্যবর্তী কোণ আলফা, লব্ধির সাথে পি এর উৎপন্ন কোণ, লব্ধিকে আর ধরলে থিটা, লব্ধির সাথে পি এর উৎপন্ন কোণ থিটা এবং অপরটার সাথে উৎপন্ন কোণ থিটা প্রাইম, কিউ এর সাথে লব্ধির উৎপন্ন কোণ থিটা প্রাইম। তো যেহেতু পি বড় তার মানে পি এর দিকে বেশি হেলানো থাকতে হবে, এটাই প্রমাণ করতে হবে আমাদেরকে। তার মানে থিটাটার মানটা ছোট হবে থিটা প্রাইমের থেকে, এটা প্রুফ করা লাগবে। থিটা লেস দ্যান থিটা প্রাইম, অধিক হেলানো থাকবে মানে কি তারা কম কোণ উৎপন্ন করবে, এটাই বোঝাচ্ছে। সো এটা হচ্ছে আমাদের প্রুফ করা লাগবে। এবার আমরা আসো কিছু কথা লিখতে হবে। এই চিত্রটা যেভাবে আঁকছি সেটাই আমি এখন কথা দিয়ে এক্সপ্লেন করা লাগবে। এটা ওয়ান কাইন্ড অফ উপপাদ্য, এটা কোনো রকমের ইয়া না, ম্যাথমেটিক্যাল কোনো ক্যালকুলেশন নেই এখানে। যথাক্রমে পি আর কিউ ও এবং ওসি বরাবর মানে ওদিকে সূচিত করা হলো। তাই ওই কিন্তু সাইজেও বড় হবে, যে ভেক্টর বড় তার মানটা বড়, সে কারণে তার যে রেখা দিয়ে তাকে প্রকাশ করবে সে রেখা বড় হওয়া লাগবে। ও এ বেশি সামান্তরিকটা অঙ্কন করি, যার ওবি কর্ণ হচ্ছে তার লব্ধি,
এখন হচ্ছে ওবি তার কর্ণ, এর পরের প্রশ্নটাকে আমি এখানে লিখে ফেলছি। ওবি কর্ণটি বেগদ্বয়ের লব্ধির মান এবং দিক সূচিত করে। লব্ধিকে আমরা আর ধরলাম, ও এর সাথে লব্ধির উৎপন্ন কোণকে থিটা ধরেছি, আর কিউবের উৎপন্ন কোণ থিটা প্রাইম ধরেছি, এটাই লিখলাম। এর পরেরটুকু দেখো। এবার দেখো আমরা অলরেডি কিন্তু এটা যেহেতু সামান্তরিক, তাহলে ওসি আর এবি সমান্তরাল, তাহলে কোণ সি ও বি ইকুয়ালস টু কোণ ও বি এ, যেটা হচ্ছে একান্তর কোণ। একান্তর কোণ দ্বয় সমান হয়, ও বি তাদের ছেদক আর কি। তাহলে ট্রায়াঙ্গেল ও এ বিতে আমরা বলতে পারবো, নর্মালি যেহেতু পি গ্রেটার দেন কিউ, তাহলে পি দ্বারা সূচিত বাহু মানে পি ও এ গ্রেটার দেন এ বি হবে। ও এ গ্রেটার দেন এ বি, তাহলে ও এর বিপরীত বাহুকে ও বি এ, তাহলে ও বি এ গ্রেটার দেন, আর এ বি এর বিপরীত বাহু হচ্ছে এ ও বি বা বি ও এ, তাহলে ও বি এ গ্রেটার দেন বি ও এ। আর ও বি এ এটাকে আমরা, এটা কার থিটা প্রাইমের সমান, একান্তর কোণ অনুযায়ী যেটা পেলাম, থিটা প্রাইম গ্রেটার দেন থিটা। প্রুফ।